Come here. So what we choose to do is really. আপনাদের সবাইকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে জানতে চাই যে ব্যাংক ইন্টারেস্ট রেট ক্রমাগত বাড়ছিল, মাঝখানে একবার একটু থেমে গেছে, বাড়েনি। তো এর ফলে বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে কি প্রভাব পড়েছে এই ক্রমাগত বাড়তে থাকা, এবং এই যে বাড়লো না, এর ফলে কি কমা বাড়া কিছু হয়েছে বাড়ির ক্ষেত্রে? আসলে আপনাদের ডেটা কি বলছে, আপনাদের অভিজ্ঞতা কি বলছে? হ্যাঁ, এইটাই আমি গৌতম পাল বলছি ইএক্সপি রিয়েলটি থেকে। গত বছর মার্চ মাসের প্রথম থেকে 2022-এর মার্চ থেকে যখন ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করলো, মার্চ থেকে জুন জুলাইতে 1.25% বাড়ানোর পরে অ্যাভারেজ বাড়ির দাম যেখানে প্রায় 1.325 মিলিয়ন ছিল, সেটা প্রায় 1,050,000 চলে আসছিল। 10 to 15% অ্যাভারেজে ধরেন 250-র মতো 300,000 একটা বাড়ির দাম কমে গিয়েছিল গত বছর জুন জুলাই পর্যন্ত। এরপর গত বছর জুন জুলাইয়ের পরে মার্কেটটা স্লো ডাউন হইতেছিল, বেচাকিনি অনেক কম হয়েছে। তারপরে গত বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে বেচাকিনি এমনি কম হয়েছে, কিন্তু অ্যাভারেজ প্রাইস খুব একটা কমে নাই। ওইটা 1,080,000, 1,090,000, 1,070,000 ওই রকমই অ্যাভারেজ প্রাইস ছিল। এরপরে যখন গত ডিসেম্বর এবং জানুয়ারি 1,050,000 মতো চলে আসছিল। তারপরে মার্চ মাসে যখন বললো ইন্টারেস্ট রেট আর বাড়বে না, তারপরে আবার বাড়ির দাম বাড়া শুরু করছে। এই গত বছর জুন জুলাই থেকে এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারেস্ট রেট কিন্তু 3% বাড়াইছিল। যে ইন্টারেস্ট রেট গত বছর জুন জুলাইতে হয়তো পাওয়া গেছে 3%, সেটা এই বছর ফেব্রুয়ারি মার্চে ইন্টারেস্ট রেট 3% বেড়ে প্রায় 5%-5%-এর মতো হয়ে গেছে। 3% ইন্টারেস্ট রেট বাড়ার পরেও কিন্তু বাড়ির দাম খুব একটা কমে নাই। এরপর মার্চ মাসে যখন বললো মর্টগেজ বেড়ে গেল, ইন্টারেস্ট বাড়ার পরে আশঙ্কা বেড়ে গেল, কিন্তু বাড়ি কেনা কমলো না, অথবা বেচাকিনি কম হয়েছে, বেচাকেনা কম হয়েছে, কিন্তু বাড়ির দাম খুব একটা কমে নাই। এভারেজ হয়তো 20-30,000, 40,000 কমছে। মানে সেই ক্ষেত্রে ট্রানজাকশন কম হয়েছে। হ্যাঁ, যারা ওভারঅল মার্কেট বেচাকিনি খুব একটা কম, বেচাকিনি কম ছিল, কিন্তু অ্যাভারেজ প্রাইস খুব একটা কমে নাই। এরপর মার্চ মাসের দিকে যখন আবার অ্যানাউন্স করলো যে ইন্টারেস্ট রেট বাড়াবে না, তারপরে এপ্রিল মে মাসে আবার দাম বাড়া শুরু করলো। সেই অ্যাভারেজ প্রাইসে যেটা 1,050,000 কাছে ছিল ডিসেম্বর জানুয়ারিতে, সেটা প্রায় 1.2 মিলিয়ন হয়ে গেলো। প্রায় অ্যাভারেজ প্রাইস 1.5 লাখ টাকার মতো বেড়ে গেছে, বা 10% বা 15% বেড়ে গেছে। তারপরে আবার যখন জুন মাসে একবার বাড়াইছে 25 সেন্ট, আবার জুলাই মাসে বাড়াইছে, তারপরে আবার একটা অ্যাভারেজ বাড়ির দাম জুন থেকে জুলাই অগাস্টে এই 2 মাসে আবার প্রায় $1 লাখ মতো কমে গেছে। তাতে এখন এই জুলাই অগাস্ট অনেক স্লো ছিল, বেচাকিনি কম হয়েছে, অ্যাভারেজ প্রাইসও কমছে। এখন আবার সিজনালি যেহেতু আবার এখন স্কুল ওপেন হয়েছে, সেপ্টেম্বরে রিসেন্ট একটা কথা ছিল বাড়াবে, বাট বাড়ায়নি। হ্যাঁ, এই বছর বাড়ায় কি প্রভাব না, বাড়াইলে এখন অনেকে আবার কিনবে। আর এখন বাড়াইলো, এখন যেটা হচ্ছে আসলে তো ইন্টারেস্ট রেট অনেক বেশি, 6 থেকে 6.5% ইন্টারেস্ট রেট 5 বছরে ফিক্সড নিলে, ভেরিয়েবল নিলে আরও বেশি, কল্পনাই করা যায় না। এবং কোয়ালিফাইং রেট প্রায় 8 থেকে 8.5%। অনেক, যেটা কোয়ালিফাই 4% ছিল আগে, সেটা এখন 8%, 8.5। এখন সেই হিসাবে তো বাড়ি কিনা অনেক কঠিন। তারপরও কেউ না কেউ কিনতেছে, কেউ না কেউ অ্যাফোর্ড করতেছে, হয়তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। তবে এখন যেহেতু ইন্টারেস্ট আর খুব একটা বাড়বে না, আর ফিক্সড রেট আপনার 6% বা তো আর কমই পাওয়া যাচ্ছে 5 ইয়ার ফিক্সড রেট, এখন মানুষের মধ্যে একটা স্টেবিলিটি এসে গেছে যে না আর বাড়বে না, হয় এইরকম থাকবে আর হয়তো কমবে, এটা ফর শিওর। আপনি আশা করছেন যে এই লেনদেন বাড়বে, বাড়ি কেনা বেচা, হ্যাঁ বেচাকিনি এখন বাড়বে। হ্যাঁ, এই সেপ্টেম্বর তো চলে গেছে, আজকে অক্টোবরের 1 তারিখ, অক্টোবর নভেম্বর এই 2 মাসে ট্রানজ্যাকশন কিছুটা বেশি হবে, আবার ডিসেম্বর জানুয়ারিতে কিছুটা কম হবে। তবে অ্যাভারেজ প্রাইস মনে হয় যে আর কমবে না, এখন একটু একটু করে হয়তো বাড়তে পারে। তো আপনাদের যে ইএক্সপি, বিশেষ করে আপনার আগের প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে এসেছেন, তো ইএক্সপির ওভারঅল অবস্থা কি? বিশেষ করে আপনার প্রতিষ্ঠানে কেনা বেচা, বাড়া, মানুষের কি সুবিধা পাচ্ছে এখান থেকে? ইএক্সপি তো এরা আমেরিকান কোম্পানি, এখন কানাডাতে প্রায় 6,000-এর বেশি এজেন্ট। এখন এই যে আজকে আমি একটা ডিল করলাম ইএক্সপির লিস্টিং, এখন অনেক ইএক্সপির এজেন্ট এখানে আসতেছে, অনেক ট্রান্সফার হচ্ছে,
অন্য অন্য কোম্পানি থেকে ইএক্সপিতে আসতেছে, কারণ ইএক্সপি হলো এজেন্টের জন্য বেনিফিট অনেক ভালো। ইএক্সপি যে রিয়েলটর ইএক্সপিতে যোগ দিবে, হি ইজ লাইক বাইং এ বিজনেস, ওপেনিং এ বিজনেস, ওন বিজনেস। আর যেটা নাকি আগে অন্য সিস্টেমে যে আমি রিম্যাক্সে ছিলাম বা হোম লাইফে ছিলাম, ওইখানে যেটা আমি যে কয়দিন ওইখানে ওই কোম্পানিতে কাজ করছি, কোম্পানির কাজ শেষ, আমার বেনিফিট শেষ। এইখানে এই ইএক্সপিতে কাজ করলে এই কোম্পানির বেনিফিট আজীবন পাওয়া যাবে, এবং এটা ওপেনিং লাইক এ ব্রোকারেজ, when somebody joining he can bring another colleague, another agents, then he's going to get benefit from there. আমি যতদূর জেনেছি যে আপনি ইএক্সপির একটা নর্থ আমেরিকান বড় কোনো একটা কনভেনশনে বা এরকম কোথাও যাচ্ছেন, তো এইটা আসলে কি ধরনের অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে? এটা ইএক্সপি আসলে তো আমার গ্রাউন্ড, আমি আগে হোম লাইফ দেওয়া শুরু করছি, তারপর রিম্যাক্সে ছিলাম। আমি 2008-এ যখন রিম্যাক্সে যোগ দিই প্রথম, রিম্যাক্সের সেমিনারে 2009 থেকে প্রতি বছর আমি গেছি। শুধুমাত্র 2021-এ যেটা, সেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, ফেব্রুয়ারিতে না হয়ে ডিসেম্বরে হয়েছে। আর 20 সালে যেটা, আমাদের ফেব্রুয়ারিতে সেমিনার হওয়ার পরেই করোনা শুরু হয়েছে 2000 সালেরটা। আর 2021-এরটা ফেব্রুয়ারিতে হয় না, সেটা ডিসেম্বরে হয়েছে। 22-এও গত বছর গেছি রিম্যাক্সের সেমিনারে, আর গত বছর অক্টোবরে ইএক্সপি সেমিনারে গেছি অক্টোবর মাসে। ইএক্সপি সেমিনার প্রতি বছর অক্টোবর মাসে হয়। রিম্যাক্সের সেমিনার ইএক্সপি সেমিনারের মধ্যে পার্থক্য একটা, ওদেরও রিম্যাক্সের সেমিনারে প্রায় 6 থেকে 7 হাজারের মতো এজেন্ট হয়, ইএক্সপি সেমিনারে 6 থেকে 7 হাজারের মতো হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই দিস টাইম অলরেডি। আর ইএক্সপি সেমিনারে, রিম্যাক্সের সেমিনারে যেখানে $600 ওরা চার্জ করতো ইউএস, আর ইএক্সপি সেমিনারে চার্জ করে $925 অ্যান্ড $1525 উইথ ভিআইপি যারা আর কি ফুড অ্যান্ড ড্রিঙ্কস ইনক্লুডেড। ইএক্সপির সেমিনারের ভ্যালু আরও বেশি, ইএক্সপির ভ্যালু আমি মনে করি রিম্যাক্সের থেকে অনেক বেশি, অনেক ভালো আছে। এই জন্য ইএক্সপির যে কী বলে ক্যাপ মার্কেট স্টকের ভ্যালু অনেক বেশি, ওদের প্রায় $2.5 বিলিয়ন প্রপার্টি বিজনেস। অনেকে মনে করে আমি ইএক্সপির মালিক, আসলে আমি ইএক্সপির মালিক না, ইএক্সপি আমেরিকান কোম্পানি। এইখানে ইএক্সপি রিম্যাক্সের মতো আস্তে আস্তে অনেক গ্রোয়িং হচ্ছে। আপনার জন্য শুভকামনা, ইএক্সপির জন্য শুভকামনা। আমার শেষের দিককার প্রশ্ন সেটা হলো যে এই অবস্থার মধ্যেও আসলে এই প্রশ্নের উত্তর যে কেউ দিতে পারেন আপনারা, সেটা হলো যে নতুন বায়ার বা যারা বাড়ি কিনবে তাদের জন্য এখন কেমন সময় মনে হচ্ছে, এখন কিনবে না পরে কিনবে? Thank you, Dada. Thank you for the Climate Channel. Thank you. This is really one of the great question you asked for the first time home buyer. I think the first time home buyer, this is the great opportunity, because these people are getting the price of few years back, because of the you guys knows that the interest rate and the housing price are inverse relation. When interest rate goes up, housing price goes down, and this is the peak point of interest rate, is the highest interest rate right now in entire Canada, in if you compare few years down the previously. So there is a time coming, because the election is coming in 2 years. So government try to bring some sort of strategic plan to reduce the interest rate so people can live in a peaceful way. So before election, I think the next year 2024 interest rate going to go down, drop 2% approximately by December 31st, and the following year 2025 interest is going to go another 1%, so almost 3% interest is going to go down in 2 years. So this is good news for the first time home buyer. If you did not plan to buy, so come and contact with us, or if you know someone, go and talk to him as a realtor, and they will put you in a position where you can buy if you have any question, concern. So because the buying house is a kind of a process, you must go through certain step. So before buying a house, you should sit down with a real estate agent and mortgage broker. They will give you the plan how you can proceed with the first time home buyer. You can get some sort of incentive. If your husband and wife buy house, they will get almost $8,500 land transfer tax incentive, and there is a house price is a few 10 to 15% down compared to 2021. So this is the best opportunity for as a first time home buyer to get involved in the real estate market. You should not wait. You should buy and wait for get the market opportunity for the future. And Toronto, especially GTA, the most of the population that coming from overseas as immigrant, majority person live in GTA. So if in the entire world the price drop, in the Ontario, especially in GTA,
price is slightly going to go down, and it's not for the permanently, it's for the few weeks, few months, or maybe 1-2 years. So we always see, you know, in 1971 average house price was $26,000. See, right now average house price in Toronto $1,05,559. In Toronto, and GTA is $1,082,000. So compared to few years down the right now, so always price is going to go up. So best time to invest in real estate in Toronto. Thank you so much. আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ আলী শাওন। তো আমরা এখন তৌফিক ভাইয়ের কাছে জানতে চাই যে যারা নতুন বাড়ি কিনতে চান বা এখন যে বর্তমান অবস্থা, বা যারা সেকেন্ড থার্ড বাড়ি কিনতে চান, তাদের জন্য অর্থের যোগান পাওয়া কতটা, যদিও এটা মর্টগেজের কাজ, কিন্তু যেহেতু আপনারা ডিল করেন, এটা এখন কতটা সহজ? এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এটা ফাইন্যান্সিয়াল সাইড, এটা মোস্ট লাইকলি একজন মর্গেজ এজেন্ট এই উত্তরটা দিবে। বাট আমি আমার প্রিভিয়াস কলিগে যে স্টেটমেন্টটা দিছে এটার সাথে টোটালি একমত। সেটা হচ্ছে আপনি যদি রিয়েলি বাসা কিনতে চান, আমি বলবো ফার্স্ট টাইম বায়ার, বাট এগেন আপনি ফাইন্যান্সিয়াল সাইডটা যেহেতু বলছেন, ওদেরকে কোয়ালিফাই করে আসাটা ডেফিনেটলি মোর ফিজিবল হবে। বাট যারা অ্যাজ এ সেকেন্ড টাইম ইনভেস্টর, ওদের জন্য এটা কম্পারেবলি অনেক ইজি হবে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করছেন, সেটা হচ্ছে এনি হাউসে আপনি যখন লাস্ট ইয়ারে যেতেন, ওখানে আপনার কম্পিটিটর মোটামুটি 25 থেকে 30 জন ছিল। তো আপনি এক একটা কম্পিটিটরকে যদি প্রাইস বিট করতে বলেন, মিনিমাম স্টার্ট ইন টরন্টো $3,000 to $5,000। সো ওই হাউসটা এন্ড হয় অলমোস্ট লাইক $100,000 to $150,000 ওভার প্রাইসে। আপনি সেইটাকে যদি পুঁজি করে এখন বাসা কেনেন, আপনি ভ্যারিয়েবল মর্টগেজ ইন্টারেস্ট রাখেন, ডোন্ট ফিক্স ইট ইউর ভ্যারিয়েবল মর্টগেজ। লট অফ পিপল মেক দ্যাট মিস্টেক, অলদো লিটল বিট হায়ার ইন্টারেস্ট রেট। কিন্তু আমি বলবো ভ্যারিয়েবলে থাকতে, আপনার যদি মার্কেট সেটেল হয় ইভেন কামিং 2 ইয়ার্সের মধ্যে, আপনি যে প্রাইসটাই কিনবেন, ফর এক্সাম্পল আপনার যদি মর্টগেজ $2,000 এখন আগে ছিল আর এখন ওটা $4,000 হয়, 1 বছরে কিন্তু মর্টগেজ আপনি $24,000 পে করেন। সো 2 বছরে ইউ আর গোয়িং টু পে অ্যাপ্রক্সিমেটলি $48,000, কিন্তু আপনি বাসা কেনার ক্ষেত্রে $100,000 সেভ করতেছেন, বিকজ ওই পরিমাণ বিডিং নাই। সো আমি বলবো দ্য বেস্ট টাইম টু বাই ইজ নাও অ্যাকচুয়ালি। দাদা শেষ করবেন? আমি ওই কোশ্চেনটা আনসার তো হয় নাই, ওই কোশ্চেনটা যেটা আমাকে একটু করেন কোশ্চেনটা। আমি সেটা হলো যে ফার্স্ট টাইম বায়ার অথবা সেকেন্ড টাইম বায়ার যদি বাড়ি কিনতে চাই, সেই ক্ষেত্রে টাকার যোগান কি অ্যাভেলেবল কেনা আছে? সো by question করছে as when you buy a second home, what is the source of down payment to close the house, right? So the people thank you so much for asking this. This is a very crucial question, and I'm a real estate agent plus mortgage agent too, so I can elaborate some of the fact into these questions. So if you are a second time home buyer buying home for investment property, there is a few sources. You have to use your own money, or you can refinance your existing house, and this house and down payment you can put towards closing the second house when you're buying as an investment property. And sometimes people do not have enough income, then when you're buying the house, you can show this house as an investment property, and you can use those rent towards your down payment. That can reduce your requirement of a income, because you can rent main floor and the basement, so that is a great amount of money you can use as a income source of income. So that can help you to acquire or invest in a second home. So it will help you to acquire the down payments. That can also reduce the source of income. Okay, thank you দাদা। Thank you. শেষ করতে চান যে এই সার্বিক বিশেষ করে যারা কিনবে তাদের জন্য কি পরামর্শ দিয়ে শেষ করবেন, কেনা বেচা করবে? রিয়েল এস্টেটে বাড়ি কেনার জন্য 3টা জিনিস দরকার: লোকেশন, লোকেশন, লোকেশন। এবং বাড়ি যারা মানে এখন কেনার জন্য ভালো না, পরে স্টার্ট করাটা ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট এভার ইউ ক্যান, ইফ ইউ ক্যান নট বাই এ হাউস উইথ you need $200,000 to buy a house, start with a condo. If you buy a condo in 2-3-4 years, you are going to make $100,000-$200,000 there. Then you buy a house after 2-3 years later. So starting with something is very important. If you can buy today, don't wait for tomorrow.
থ্যাংক ইউ থ্যাংক ইউ So what we choose to do is really going